ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। একটা আদর্শকে ধরে ঝাঁপিয়ে পড়ো, জীবন উৎসর্গ করো। মিস মেরি হেলকে স্বামী চিঠি লিখছেন। স্নেহের মেরি, আমি জীবনে যে এক মহৎ শিক্ষা লাভ করেছি তার কথা তোমাকে বলবো। সেটা হলো এই, তোমার আদর্শ যত উচ্চ হবে তুমি তত দুঃখী। কারণ আদর্শ বলে বস্তুটিতে পৌঁছানো এ সংসারে সম্ভব নয়, অথবা এ জীবনেও নয়। যে এ জগতে পরিপূর্ণতার আকাঙ্ক্ষা করে সে উন্মাদ বই নয়, কারণ তা হওয়ার জো নেই। সসীম জগতে তুমি কি করে অনন্তের সন্ধান পাবে? সুতরাং আমি তোমাকে বলছি, হ্যারিয়েট বেশ সুখের ও শান্তির জীবন লাভ করবে। কারণ কল্পনা বিলাস ও ভাব প্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে মোটেই নয়। যেটুকু ভাবাবেগ থাকলে জীবন মধুর হয়, এবং যেটুকু সাধারণ বুদ্ধি ও কোমলতা থাকলে জীবনের অবশ্যম্ভাবী কাঠিন্যগুলি নরম হয়ে যায়, সেটুকু তার আছে। হ্যারিয়েট ওই গুণটি আরো বেশি পরিমাণই আছে হ্যারিয়েটের মধ্যে। একজন সেরা গৃহিণী হবার মতো মেয়ে সে। শুধু এই জগৎটা আহমকদের দ্বারা এতই পরিপূর্ণ যে খুব কম লোক রক্ত মাংসের দেহকে অতিক্রম করে আরো গভীরে প্রবেশ করতে পারে। তোমার ও ইসাবেল এর সম্বন্ধে বলতে গিয়ে আমি তোমাকে সত্য কথাটি বলবো, এবং আমার ভাষা সোজা এবং স্পষ্ট। মেরি, তুমি হলে একটি তেজি আরবি ঘোড়ার মতো, মহীয়সী ও দীপ্তিময়ী। তোমাকে রানী হিসাবে চমৎকার মানাবে দেহে ও মেজাজে। তুমি একজন তেজস্বী, বীর, দুঃসাহসী, নির্ভীক স্বামীর পাশে উজ্জ্বল দীপ্তিতে শোভা পাবে। কিন্তু স্নেহের ভগ্নী, গৃহিণী হিসাবে তুমি হবে একেবারেই নিকৃষ্ট। তুমি আমাদের দৈনন্দিন জগতের স্বচ্ছন্দচারী, সাংসারিক পরিশ্রমী অথচ ঢিলেঢালা স্বামী বেচারাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। ভগ্নী, মনে রেখো, যদিও একথা সত্যি যে বাস্তব জীবন উপন্যাসের চেয়ে বেশি রোমাঞ্চকর, কিন্তু সেরকম ঘটে কশ্চিৎ কখনো। তাই তোমার প্রতি আমার উপদেশ, যতদিন না তোমার আদর্শকে বাস্তব ভূমিতে নামিয়ে আনতে পারো ততদিন তোমার বিয়ে করা ঠিক হবে না। যদি করো তবে তা তোমাদের উভয়ের অশান্তি ডেকে আনবে। কয়েক মাসের মধ্যেই তুমি একজন সাধারণ ভালো মানুষ, মার্জিত রুচি যুবা পুরুষের প্রতি তোমার শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তখন তোমার কাছে জীবন নীরস বলে বোধ হবে। ভগ্নী ইসাবেলের মেজাজটাও তোমারই মতো, শুধু কিন্ডারগার্টেনটি তাকে বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। সম্ভবত সে ভালো গৃহিণী হতে পারবে।
জগতে দু রকমের লোক আছে। একরকম হলো বলিষ্ঠ, শান্তিপ্রিয়, প্রকৃতির কাছে নতি স্বীকার করে, বেশি কল্পনার ধার ধারে না, কিন্তু সৎ, সহৃদয়, মধুর স্বভাব ইত্যাদি। তাদেরই জন্য এই পৃথিবী, তারাই সুখী হতে জন্মেছে। আবার অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলি উত্তেজনা প্রবণ, যারা ভয়ানক রকম কল্পনা প্রিয়, তীব্র অনুভূতি সম্পন্ন এবং সর্বদা এই মুহূর্তে উঁচুতে উঠছে, পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে। তাদের বরাতের সুখ নেই। প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায়। শেষোক্তরা আনন্দ ও বেদনার মধ্যে ছুটাছুটি করে, কিন্তু এরাই হলো প্রতিভার উৎস। প্রতিভা এক রকমের পাগলামি। আধুনিক এই মতবাদের মধ্যে অন্তত কিছুটা সত্য নিহিত আছে। এখন এই শ্রেণীর লোকেদের যদি বড় হতে চায়, তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে। লড়াইয়ের জন্যই, আর বাইরে বেরিয়ে এসে তাদের কোনো দায় থাকবে না। বিবাহ নয়, সন্তান নয়, সেই এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয়। সেই আদর্শের জন্যই জীবন ধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ। আমি এই শ্রেণীর মানুষ। আমার একমাত্র ভাবাদর্শ বেদান্ত, এবং আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। তুমি ওই ইসাবেল, এই ধাতুতে গড়া। কিন্তু আমি তোমাদের বলছি, যদিও কথাটা রূঢ়, তোমরা তোমাদের জীবনের বৃথাই অপচয় করছো। হয় একটা আদর্শকে ধরো, বাইরে ঝাঁপিয়ে পড়ো এবং তার জন্য জীবন উৎসর্গ করো, কিংবা অল্পে সন্তুষ্ট থাকো ও বাস্তববাদী হও। আদর্শকে খাটো খাটো করে বিয়ে করো এবং সুখের জীবন যাপন করো। হয় ভোগ, না হয় যোগ। হয় এই জীবনটা উপভোগ করো, অথবা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যোগী হও। দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারো নেই। এই বেলা না হলে কোনো কালেই হবে না। ঝটপট একটাকে বেছে নাও, ঝটপট একটাকে বেছে নাও। কথায় বলে, যে খুব বাছাবাছি করে তার বরাতে কিছুই জোটে না। তাই আন্তরিকভাবে, খাঁটিভাবে আমরণ সংকল্প নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। দর্শন বা বিজ্ঞান, ধর্ম বা সাহিত্য, যে কোনো একটিকে অবলম্বন করো এবং অবশিষ্ট জীবনে সেটিকেই তোমার উপাস্য দেবতা হোক। হয় সুখী হও, নয়তো মহৎ হও। তোমার ও ইসাবেলের প্রতি আমার এতটুকু সহানুভূতি নেই। তোমরা না এটায় না ওটায়। তোমরাও হেরিয়েটের মতো ঠিক পথটি বেছে নিয়ে সুখী হও, কিংবা মহিষী হও, এই আমি দেখতে চাই। পান, ভোজন, শয্যা ও যত বাজে সামাজিক চালচলনে ছেলে মানুষের জন্য একটা জীবন দেওয়া চলে না। বিশেষত মেরি তোমার অদ্ভুত মস্তিষ্ক ও কর্মকুশলতাকে তুমি মরচে পড়তে দিয়ে নষ্ট করে ফেলছ, যার কোনো অজুহাত নেই। বড় হওয়ার উচ্চাশা তোমাকে রাখতে হবে। সতত তোমার স্নেহশীল ভ্রাতা বিবেকানন্দ। আমরা
স্বামী চিঠির কিছু অংশ পড়লাম, সেটিকে আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব। স্বামীজি প্রথমে বলছেন, তোমার আদর্শ যত উচ্চ হবে তোমার তত দুঃখী, তুমি তত দুঃখী। স্বামীজির কবিতা আছে সখার প্রতি, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। উচ্চ মন যাদের, তাদের জীবনে দুঃখ, হৃদয় যত প্রসার হবে তত দুঃখ তাদের বেশি। আদর্শটা আসলে শাস্ত্র কিছু নীতি নিয়মের সন্ধান আমাদেরকে দিয়েছে, বাস্তব জীবনটিকে আমাদের কিভাবে কাটাতে হয়, সেই নীতি নিয়মগুলিকে যদি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, গুরু স্থানীয় ব্যক্তিরা সুন্দর জীবন তৈরি গঠন করার জন্য যে নীতি শিক্ষাগুলি আমাদের দেন, সেগুলি যদি আমাদের নিজের জীবন এ নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে আদর্শ। যে যতটি জীবনে নিয়ে আসতে পেরেছে সে ততটাই আদর্শবান। স্বামীজি এখানে বলছেন যে এক জীবনে আমরা কিন্তু সেই সর্বোচ্চ আদর্শের পরাকাষ্ঠা আমরা নাও হয়ে উঠতে পারি, এটা সম্ভব নয়। প্রত্যেক জীবনের একটু একটু আমাদের অগ্রগতি হয়, তারপরে আমরা সেই উন্নতির চরম শিখরে আদর্শের পরাকাষ্ঠা হয়ে আমরা উঠতে পারি। এটি হচ্ছে পরিপূর্ণতা। স্বামীজি বলছেন কি, যে সসীম জগতে তুমি কি করে অনন্তের সন্ধান পাবে। আমরা এই জগতে সুখ শান্তি চাই, কিন্তু জগতের যা কিছু সমস্ত কিছু পরিবর্তনশীল। এই সমাজের মধ্যে থেকে, পরিবর্তনশীল সমাজের মধ্যে থেকে আমরা শাশ্বত সুখ শান্তি কোনোটাই পাবো না, কারণ জগৎ তো পরিবর্তনশীল। তাই আমাদের অনন্তের সন্ধান পেতে হলে, অনন্ত শান্তির সন্ধান পেতে হলে, অনন্ত সুখের সন্ধান পেতে গেলে আমাদের এই জগৎ ছেড়ে, এই সসীম জগৎ থেকে অসীম জগতের মধ্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। অসীম জগতের মধ্যে আমরা যখন ডুবে যাব, তখন সেখানে শাশ্বত শান্তি, শাশ্বত আনন্দ আমরা অনায়াসই লাভ করতে পারব। এরপর তিনি বলছেন, আমি তোমাকে বলছি হেরিয়েট পেস সুখের এবং শান্তির জীবন লাভ করবে, কারণ কল্পনা বিলাস ও ভাব প্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে মোটেই নয়। যেটুকু ভাবাবেগ থাকলে জীবন মধুর হয়, সেটুকু সাধারণ বুদ্ধি ও কোমলতা থাকলে জীবনে অস্বাভাবিক যে কঠিন কাঠিন্যগুলি নরম হয়ে যায়, সেটুকু তার আছে। এটিতে স্বামীজি বলতে চাচ্ছেন, বাস্তববাদী হতে বলছে। জীবনে যখন আমরা বাস্তববাদী হব, তখন আমাদের চিন্তাধারা একটু পরিবর্তন আসবে। উচ্চ আদর্শ থাকা ভালো, কিন্তু সমাজে বাস করতে হলে কিছু কিছু সময় একটু আপোষ করে নিতে হয়। এইটুকু বুদ্ধির পরিপক্কতা আমাদের যেন থাকে, না হলে সে উচ্চ আদর্শকে মাথায় রেখে যদি আমরা জীবন কাটাতে থাকি, তখন আমাদের জীবনে কষ্ট বেশি আসবে। স্বামীজি বলছেন যে জগতে মানুষগুলো যারা এরকম উচ্চ আদর্শ মেনে জীবন কাটাচ্ছে, তাদের যোগ্য মর্যাদা দেয় না। স্বামীজি এখানে
যার উদাহরণ দিচ্ছেন হ্যারিয়েট। তার মধ্যে এই গুণাগুণ আছে, কিন্তু জগৎ সংসারের মানুষ এই রক্ত মাংসের দেহের মধ্যে তার স্নেহ পেতে চেষ্টা করে, কিন্তু এর অন্তর্প্রদেশে, এর গভীরে আরো যে নূতন জিনিস থাকতে পারে, কোনো মানুষই সেটি ভাবতে পারে না। সাধারণ মানুষ এটি ভাবতে পারে না। তাদের যে সমস্ত কিছু স্নেহ ভালোবাসা সেটি দেহ কেন্দ্রিক হয়। তাই স্বামীজি এখানে বলছেন হ্যারিয়েটের ওই গুণগুলি আছে, একজন সেরা গৃহিণী হওয়ার মতো মেয়ে সে, শুধু এ জগতের আহম্মকদের দ্বারা পরিপূর্ণ বলে খুব কম লোক রক্ত মাংসের দেহকে অতিক্রম করে তাঁর সে অন্তঃকরণে, সে গভীর প্রদেশে, যেখানে স্নেহ ভালোবাসার মতো কোমল জায়গাগুলি আছে, এত ভালো ভালো গুণ লুকিয়ে আছে, সে জিনিসের সন্ধান পাবে না। দেহকেন্দ্রিক, দেহ সর্বস্ব ভালোবাসার সাধারণ মানুষরা জড়িয়ে থাকে। সেটি পেলেই তারা খুশি থাকে, সেটি না পেলেই তারা দুঃখী হয়ে পড়ে, সেটি না পেলে সংসার জীবনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কিন্তু যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একজনের সঙ্গে আরেকজনের, তারা যে প্রত্যেকেই যদি হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তারা কিন্তু আরেকটি অন্য জগতের সন্ধান পাবে। এরপর স্বামীজি মেরি প্রশংসা করছেন। প্রথমে তার ভালো দিকটি তিনি তুলে ধরছেন, তারপর তার মধ্যে যে গুণগুলো স্বামীজির চোখে খারাপ লেগেছে সেগুলি তিনি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছেন। মেরিকে বলছেন, তুমি হলে একটি তেজি আরবি ঘোড়ার মতো, মহিয়সী ও দীপ্তিময়ী। তোমাকে নারী হিসাবে চমৎকার মানাবে দেহ ও মেজাজে। তুমি একজন তেজস্বী বীর, দুঃসাহসী নির্ভীক স্বামীর পাশে উজ্জ্বল দীপ্তিতে শোভা পাবে। কিন্তু স্নেহের ভগ্নী গৃহিণী হিসাবে তুমি হবে একেবারে নিকৃষ্ট। তুমি আমাদের দৈনন্দিন জগতে স্বেচ্ছাচারী, সাংসারিক পরিশ্রমী, অথচ ঢিলে ঢালা স্বামী বেচারাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। কেন স্বামীজি এরকম বললেন? স্বামীজি এই কারণে বলছেন যে মেরি মধ্যে এত ভালো গুণ আছে, কিন্তু সংসার জীবনে আসতে হলে একটু যে ধরনের আচরণ করা দরকার, যে ধরনের কোয়ালিটি দরকার, সেগুলি তার নেই। মেরির মধ্যে সেই গুণগুলো যাতে ফুটে ওঠে, সেই জন্য স্বামীজি চেষ্টা করছেন। যারা তেজস্বী, যারা দুঃসাহসী, যারা বীর, সেই রকম মানুষের সঙ্গে হাত মিলিয়ে চলতে মেরি পারবে। কিন্তু যদি সাধারণ মানের মানুষ হয়, যারা পরিশ্রমী হবে, সাংসারিক কাজকর্ম নিয়ে থাকে, একটু ঢিলে ঢালা স্বভাবের, সেই রকম মানুষকে মেরি কখনো মেনে নিতে পারবে না। কেন? তার সঙ্গে ম্যাচ করছে না, তার ভাবের সঙ্গে মিসম্যাচ করছে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, পুরুষের থেকেও আমরা বলতে পারি, মহিলাদের থেকেও বলতে পারি, আমরা অ্যাডজাস্ট করতে আমরা পারি না। যেটি মেরির মধ্যে যে কোয়ালিটিটি নেই, যেটি স্বামীজি ধরিয়ে দিচ্ছে, আমার মনের মতো সমস্ত কিছু পেলে আমি খুব সুন্দরভাবে সংসার করতে পারি, জাগতিক কাজকর্ম করতে পারি, কিন্তু আমার মনের মতো যদি মানুষ না পাই, আমি যাদের সঙ্গে আমাদের জীবন আমাকে কাটাতে হবে, যাদের সঙ্গে আমাদের অফিসে আমাকে থাকতে হবে,
কাজের প্রত্যক্ষ পরোক্ষ প্রয়োজনে যাদের সঙ্গে আমার মেলামেশা, তারা যদি আমার মনের অনুকূল না হয়, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, এটি কিন্তু আমাদের স্বভাব বিরুদ্ধ। স্বামী সেই কারণে বলছেন যে সবসময় এই উচ্চ আদর্শকে তুমি যদি ধরে রাখো, তাহলে কিন্তু জীবনে কষ্ট পাবে। কাজের প্রত্যক্ষ প্রয়োজনে পরোক্ষ প্রয়োজনে, প্রত্যক্ষ পরোক্ষ প্রয়োজনে আমাদেরকে সেই আদর্শটাকে একটু নামিয়ে আনতে হয়, এবং নিয়ে আসাই স্বাভাবিক। বড় বড় আদর্শের কথা বলা হচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নেওয়া। আমরা যদি একটু বিচার করি যে প্রত্যেক মানুষের আলাদা সংস্কার, আলাদা পরিবেশে মানুষ হয়েছে, সেই কারণে তার স্বভাব চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন আছে। সেই পরিবর্তনগুলো দেখে আমি যদি সেই যা আমরা দেখতে পাচ্ছি, আমার মনের অনুকূল যেগুলো মনে হচ্ছে না, সেগুলো যদি আমরা একটু মেনে নেই, তাহলে আমাদের সম্পর্কটা ভালো থাকে। প্রাত্যহিক জীবনে যে কাজকর্মগুলো করছি সেটিও সুন্দরভাবে হয়। সেই কারণে স্বামীজি বলছেন, তাই তোমার প্রতি আমার উপদেশ, যতদিন না তোমার আদর্শকে বাস্তব ভূমিতে নামিয়ে আনতে পারছো, ততদিন তোমার বিয়ে করা ঠিক নয়। কেন না, যদি সংসার জীবনে প্রবেশ করে আর এইরকম প্রকৃতি ঢিলে ঢালা স্বভাবের উদাসীন প্রকৃতির মানুষ, অথচ পরিশ্রমী, তাহলে তাদের জীবনে এইরকম মহিলা যদি চলে আসে, অ্যাডজাস্ট করতে পারবে না। তাতে কি হবে? পারিবারিক যে সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক বিঘ্নিত হবে, জীবনটাকে নীরস বলে মনে হবে, দাম্পত্য কলহ সৃষ্টি হবে। আজকাল সোসাইটিতে আমরা যে দেখতে পাচ্ছি, কথায় কথায় বিবাহ বিচ্ছেদ, আর মূল কারণ কিন্তু এটি, যেমনটি আমি চাই তেমনটি আমি পাই না। আমরা কখনোই ভাবি না, আমি একজনের কাছে, স্বামী স্ত্রীর কাছে যে গুণগুলো প্রত্যাশা করে, স্ত্রীও তেমনি স্বামীর কাছে তারও কিছু চাওয়া পাওয়া, তারও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। প্রত্যেক মানুষের তো লিমিটেশন আছে। স্বামী যখন সম্পূর্ণ নয়, তারও কিছু অপূর্ণতা আছে, স্ত্রীর মধ্যেও তেমন অপূর্ণতা আছে। তাহলে আমরা পরস্পর এই অপূর্ণতাটা জেনে যদি আমরা মেনে নেই, তাহলে কিন্তু আমাদের সংসার জীবনটি অনেক সুখের হয়। আমরা যদি সবাই অ্যাডজাস্ট করতে শিখি, তাহলে সংসার জীবনটা অনেক সুখের হয়, কিন্তু আমরা কখনোই সেটি করতে রাজি নয়। আমরা সবসময় চাই এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটা একতরফা হবে, একতরফা হবে, যে কারণে আমাদের এই সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এত অশান্তি। আমরা যদি ভাবি যে আমি কখনো অ্যাডজাস্ট করব না অপরের সঙ্গে, অপরই আমার জন্য সমস্ত কিছু অ্যাডজাস্ট করবে, তাহলে আমার জীবনে কখনোই শান্তি আসবে না। এটি স্বাভাবিক। এরপর স্বামীজি বলছেন যে জগতে দু রকমের লোক আছে। একরকম হলো বলিষ্ঠ, শান্তিপ্রিয়, প্রকৃতির কাছে নতি স্বীকার করে, বেশি কল্পনার ধার ধারে না, কিন্তু সৎ, সহৃদয়, মধুর স্বভাব ইত্যাদি। তাদের জন্য এই পৃথিবী, তারাই সুখী হতে জন্মেছে। আর অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলো উত্তেজনা প্রবণ, ভয়ানক কল্পনা প্রিয়, তীব্র অনুভূতি সম্পন্ন। তারা এক মুহূর্তে উপরে উঠছে, পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে, তাদের বরাতে সুখ নেই। তো যারা এই জগৎ সংসারের সমস্ত কিছুকে, যে প্রকৃতি যার যেমন খেলছে, আমাদের নিজের ইচ্ছায় এই জগৎ সংসার চলে না, প্রকৃতি তার নিয়মে এই জগৎ সংসারকে তিনি পরিচালনা করছে। প্রকৃতি তার ইচ্ছায়
নিজের মতো করে তার এই জগৎ সংসার এর প্রবাহ। তার সেখানে যারা তাঁর সেই প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় তাদের জীবনে দুঃখ কষ্ট আসবে। বেশি কল্পনা যারা ধার ধারে না, আবেগকে বেশি প্রশ্রয় দেয় না, যারা খুব বাস্তববাদী, তারা এই সংসারে সুন্দরভাবে জীবন কাটাতে পারে। আর যারা খুব আবেগপ্রবণ, কল্পনা প্রবণ, অত্যধিক ভাব প্রবণ, তারা এই মুহূর্তে অনেক উপরে উঠে যাচ্ছে, পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার। তাদের উত্তরণ হয় খুব তাড়াতাড়ি, আবার সঙ্গে সঙ্গে কি হয়, আবার পতন হয়ে যায়। কিন্তু স্বামীজি বলছেন প্রথম শ্রেণীর লোকরা আনন্দের সুখে তারা জীবন কাটায়, কিন্তু এই যে দ্বিতীয় শ্রেণীর মানুষ, তারা আনন্দ বেদনার মধ্যে ছুটতে থাকে, সব সময় দুঃখের মধ্যে তারা ভাসতে থাকে। কিন্তু এরাই হচ্ছে প্রতিভার উপাদান। জগতে যেসব প্রতিভাবান মানুষ এসেছেন তাদের মধ্যে এই গুণাগুণ আছে। স্বামীজি বলছেন যারা ভাব প্রবণ, আবেগ প্রবণ, তারাই বড় বড় কিছু করতে পারে। দুঃখ যতই মানুষ পায়, তখন যারা দুঃখ পেয়েছে তাদের মধ্য থেকেই দেখা যায় সে উচ্চ আদর্শ ফুটে উঠেছে। তারা জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। দুঃখই তাকে জীবনে সব থেকে বেশি শিক্ষা দিচ্ছে। আনন্দের মধ্যে মানুষ থাকতে থাকতে, সুখের মধ্যে মানুষ থাকতে থাকতে মানুষ সেই জায়গায় পৌঁছতে পারে না। একমাত্র দুঃখই মানুষকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। ঘাত প্রতিঘাতের মধ্যে থাকতে থাকতে মানুষের জীবনের উত্তরণ হয়। এরপর স্বামীজি বলছেন এখন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ, তারা যদি বড় হতে চায়, তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে। কারণ এই সোসাইটিতে যদি বাঁচতে হয়, আদর্শকে ধরে বাঁচতে হয়, তাহলে তাদেরকে লড়াই করতে হবে। কারণ সমাজের প্রবাহ একরকম চলছে, এই স্রোতের প্রবাহের প্রতিকূল তাকে যেতে হয়, তাই তাকে লড়াই করতে হবে। স্বামীজি কি বলছেন কিভাবে লড়াই করতে হবে? বাইরে বেরিয়ে এসে। তাদের কোনো দয়া থাকবে না, বিবাহ নয়, সন্তান নয়, সে এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয়। সেই আদর্শকে, যে আদর্শটিকে আমি জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, সেটির জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। তার জন্য আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। স্বামীজি বলছেন যে জীবনে একটা আদর্শকে ধরো, জীবনে যা হতে চাও সেটাকে ধরো, আর সবজনে স্বপনে সমস্ত অবস্থায় সেটা নিয়ে ভাবতে থাকো। দেখবে একদিন তুমি তোমার আদর্শে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তুমি যে বস্তু লাভ করতে চাও সেটি তুমি অবশ্যই লাভ করতে পারবে। তুমি যা হতে চাও তুমি তা হতে পারবে। স্বামী জায়গায় বলছেন আইডিয়াল ইজ মাই গড, আদর্শই হচ্ছে আমার ইষ্ট, আমার ঈশ্বর হচ্ছে আদর্শ। স্বামীজি এরপর বলছেন আমি এই শ্রেণীর মানুষ, আমার একমাত্র ভাবাদর্শ হলো বেদান্ত, আমি এর জন্য লড়াই করতে প্রস্তুত। স্বামীজি বলছেন যে আমি এই বেদান্তকেই আমি আমার জীবনে আদর্শ করে নিয়েছি এবং এটিকে প্রচার করব, জগতে প্রতিষ্ঠা করে যাব। মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেটিকে সবাইকে জানিয়ে যাব, যে মানুষ যে সেই অব্যক্ত ব্রহ্ম, অজ্ঞানের অন্ধকারে তার স্বরূপ সে বুঝতে পারছে না, স্বরূপত যে মানুষ ব্রহ্ম, সেটিকে আমি সবার চোখে জনসম্মুখে প্রচার করে যাব। স্বামীজি এই আদর্শকে নিয়েছেন, সেই আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি লড়াই করছেন।
এরপর তিনি বলছেন, তুমি ও ইসাবেল একই ধাতুতে গড়া, কিন্তু আমি তোমাদের বলছি, যদিও কথাটা রূঢ়, তোমরা তোমাদের জীবনের বৃথাই অপচয় করছো। হয় একটা আদর্শকে ধরো, বাইরে ঝাঁপিয়ে পড়ো, তার জন্য জীবন উৎসর্গ করো, কিংবা অল্পে সন্তুষ্ট থাকো, বাস্তববাদী হও। আদর্শটাকে খাটো করে বিয়ে করো এবং সুখের জীবন যাপন করো। স্বামীজি বলছেন, যদি তুমি সেই উচ্চ আদর্শ ধরে রাখো, খুব ভালো কথা। তার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, তার জন্য লড়াই করতে হবে। সময় তোমাকে স্বাভাবিকভাবে সেই সুযোগ দেবে না, তোমাকে সেই অধিকার কেড়ে নিতে হবে। সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, তার জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে। এই ক্ষণস্থায়ী সুখকে তোমাকে বিসর্জন দিতে হবে, শুধুমাত্র সেই উচ্চ আদর্শে লক্ষ্য রেখে তোমার জীবন কাটাতে হবে। যত রকম বাধা বিপত্তি আসুক, সমস্ত কিছুকে তুচ্ছ করে এগিয়ে যেতে হবে। আর যদি তুমি সেই উচ্চ আদর্শকে ধরে রাখতে না পারো, সেই উচ্চ আদর্শ নিয়ে জীবন কাটাতে না পারো, তাহলে সেটি ভুলে যাও, বাস্তববাদী হও। আদর্শটাকে একটু নামিয়ে আনো, সংসার জীবনের মধ্যে থাকো, এই ভোগ সুখের মধ্যে থাকো, তার মধ্য দিয়ে তোমার জীবনটাকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করো। ভোগ আর যোগ একসঙ্গে হয় না, স্বামীজি বলছেন। সংসারের মধ্যে থেকে সাংসারিক জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করো, বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধির পরিপক্কতা আসবে, সমাজ জীবনের আসল চিত্র পরিষ্কার হবে, বাস্তব জীবনে যে চরিত্রগুলির সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে, তাদের সেই সম্পর্কগুলোর সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে। সেই সব মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার পরে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা নিরাসক্ত ভাবে জীবন কাটাতে পারবো। সংসার জীবনের ভোগ্য সুখের মধ্যে থাকার পরে যে অভিজ্ঞতা লাভ করতে পারবো, তারপরে স্বাভাবিকভাবে আমার জীবন থেকে বৈরাগ্যের ভাব ধীরে ধীরে জেগে উঠবে। সংসার যে অনিত্য, সেটিও আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। আর স্বাভাবিক নিয়মেই এই ভোগ তখন যোগের রূপ ধারণ করে এগিয়ে চলবে। যারা প্রথম অবস্থায় সেই উচ্চ আদর্শ নিয়ে জীবন কাটাতে পারছে, তাদের কথা আলাদা। কিন্তু যারা পেরে উঠছে না, সংসার জীবনের মধ্যে থেকেও সেই জায়গাতে পৌঁছানো যায়। এই ভোগের মধ্যে থাকলে সেই ভোগ আমাদেরকে এক সময় ত্যাগের পথ ধরিয়ে দেবে। ভোগের মধ্যে যে তিক্ত অভিজ্ঞতা লাভ করব আমরা, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হতে হতে সমাজের আসল রূপ যখন জানতে পারবো, সেই প্রত্যেকটা চরিত্র থেকে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হওয়ার ফলে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করব, সেই অভিজ্ঞতাই আমাদেরকে বেটার লাইফ লিড করতে সাহায্য করবে। স্বামীজি বলছেন, এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি টিচার। অভিজ্ঞতাই আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই অভিজ্ঞতাগুলি আমাদেরকে সুন্দর জীবন কাটাতে সাহায্য করবে, মনের গতিকে ঊর্ধ্বমুখী করতে সাহায্য করবে, আধ্যাত্মিকতার পথ ধরে এগোতে সাহায্য করবে। আমরা নিজেরাই বুঝতে পারবো যে অনিত্য জগতে, এ স্বার্থপর জগতে এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। তখন এই ভোগই স্বাভাবিক নিয়মে যোগে পরিবর্তন হয়ে যাবে। এরপর স্বামীজি বলছেন যে যারা উচ্চ আদর্শকে ধরছে না, আবার এই বাস্তব জীবনের সমস্ত কিছুকে মানতে পারছে না, তারা ভাবে যে আমার মনের মতো যদি কাউকে পাই, আমার মনের মতো মানুষের সঙ্গে আমি কাজ করতে প্রস্তুত, আমার মনের মতো মানুষের সঙ্গে আমি জীবন কাটাতে প্রস্তুত। সব সময় কিন্তু এটি সম্ভব নয়। তাই স্বামীজি বলছেন, এটি কোথায় সম্ভব? নাটক লোকের মধ্যে সম্ভব। বাস্তবটা এতটা সহজ নয়। বাস্তবটাকে বাস্তবের মতেই মেনে নিতে হয়। স্বামীজি এখানে বলছেন যে জীবনের যে কোনো একটা আদর্শকে ধরো,
দর্শন, বিজ্ঞান, ধর্ম, যেটা তোমার ভালো লাগবে সেটি যেন তোমার উপাস্য দেবতা, সেটির জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। হয় সাধারণ মানুষদের মতো সংসার জীবনে যা অভিজ্ঞতা সঞ্চয় করো, আর তারপর তুমি সেই যোগের পথ ধরে এগিয়ে যাবে, না না হলে উচ্চ আদর্শকে ধরে মহৎ হও। এর মধ্যেই যে কোনো একটাকে আমাদের বেছে নিতে হবে, হয় যোগ না হলে ভোগ, দুটো কিন্তু একসঙ্গে হয় না। আমি একসঙ্গে যোগ যোগ এবং ভোগ একই সঙ্গে আমি করব, এটি সম্ভব নয়, কারণ দুটি আলাদা মার্গ, উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। আমি যখন আলো আঁধারের মতো, আমি যখন আলোতের মধ্যে আছি আঁধার আমার কাছে নেই, আবার আমি যখন আঁধারের মধ্যে আছি আঁধারে, তখন আলো আমার কাছে নেই। যে কোনো একটি। স্বামীজি বলছেন, পান, ভোজন, শয্যা, যত বাজে সামাজিক চাল চলনে ছেড়ে মানুষের জন্য একটা জীবন দেওয়া চলে না, বিশেষত মেরি তোমার। আমাদের মনে অনেক সময় অনেক ভালো জিনিস আছে, গুড কোয়ালিটি আছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারি না। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বিবেক আমাদের জাগেনি। সেই কারণে আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি। নাচ, গান, আনন্দ, সামাজিক এইসব কাজগুলি নিয়েই আমরা জীবন কাটাই। না গেলাম আমি সংসার জীবনে, না গেলাম আমি ত্যাগের জীবনে, কোনো জীবনের মধ্যে নেই সুযোগ আমার নিজের আনন্দের জন্য এইরকম জীবন কাটাচ্ছি। এখানে ওখানে যাচ্ছি, নীতি ভ্রষ্ট পথে এগোচ্ছি, পোশাক আশাক, আচার আচরণের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, যেগুলো অমার্জিত রুচির মার্জিত রুচির পরিচয় দিচ্ছে না, যেগুলি যেভাবে আমি সমাজ চলাফেরা করলে আমার পারিবারিক মানুষের যেগুলো আছে, পরিবারের কলঙ্ক লাগবে, বিভিন্ন মানুষ আঙ্গুল তুলে আমাদের দিকে দেখাবে, বংশমর্যাদায় কলঙ্ক হবে, আবেগের বশে আমাদের অপরিপক্ক বুদ্ধির জন্য আমরা সেই রকম পথ ধরে এগিয়ে যাচ্ছি। সেই জন্য স্বামীজি স্মরণ করে দিচ্ছেন মিস মেরিকে, যে তোমার মধ্যে এত ভালো ভালো গুণ আছে, অথচ তুমি এইসব সাধারণ জিনিসগুলোর পেছনে ছুটছো, পোশাক আশাক, খাওয়া দাওয়া, এইসব মধ্যে মজা মস্তির মধ্যে তুমি জীবন কাটাচ্ছ। অথচ তোমার মধ্যে যে ভালো গুণগুলো আছে, সেই গুণগুলো দিনের পর দিন প্রকাশিত না হতে পেরে মরচে পড়ে যাচ্ছে। আমরা দেখেছি সমাজ জীবনে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে যাদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু অতিরিক্ত ব্যক্তি স্বাধীন। এই ব্যক্তি স্বাধীন হওয়ার জন্য তারা শান্তি পায় না। এই প্রকৃতির ছেলেমেয়েরা যখন সংসার জীবনে যায়, তারা ঠিক ঠিক সংসার করতে পারে না, মাঝপথে অঘটন ঘটে, বিচ্ছেদ ঘটে। যখন অফিস আদালতে কাজ করতে যায়, সেখানেও শান্তিতে কাজ করতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না, কারণ ছোট থেকে অ্যাডজাস্ট করতে কোনোদিনই শেখেনি। এটি ভীষণভাবে দরকার, যদি সত্যি সত্যি আমরা সুস্থ সুন্দরভাবে শান্তিতে জীবন কাটাতে চাই, তাহলে এই সোসাইটিতে আমাদের অ্যাডজাস্ট করতে শিখতে হবে। সোসাইটি আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করবে না,
আমাদেরকে সোসাইটির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কাজের প্রত্যক্ষ পরোক্ষ প্রয়োজনে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঘটছে, তারা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করবে না। আমার নিজের শান্তির জন্য আমাকেই তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। সবকিছু আমার মনের অনুকূল হবে না, আমাকে সবকিছু মনের অনুকূল করে নিতে হবে। আমি যে সমস্ত কিছু মেনে নিতে পারি, তাহলেই আমার জীবন শান্তিতে ভরে উঠবে। এটি স্বামীজি মেরিকে শিক্ষা দিচ্ছে। আদর্শের জায়গায় থাকবে, সেই পথে তুমি যেতে চাইলে তোমাকে সেরকম ভাবে জীবন কাটাতে হবে, তোমাকে ফাইট করতে হবে। যারা জীবনে উচ্চ জায়গায় পৌঁছেছে তাদেরকে সংগ্রাম করে যেতে হয়েছে, মনের সঙ্গে সংগ্রাম করতে হবে, সোসাইটির সঙ্গে সংগ্রাম করতে হবে, পারিবারিক মানুষদের সঙ্গে সংগ্রাম করতে হয়, করে তোমার সেই উচ্চ আদর্শে প্রতিষ্ঠিত হতে হয়। অথবা নিজের আদর্শটাকে একটু নামিয়ে বাস্তববাদী হতে হয়। বাস্তববাদী হয়ে সমস্ত কিছুকে মেনে নিয়ে, যতটা সম্ভব ততটা মেনে নিয়ে সুন্দরভাবে যেন সংসার আমরা করতে পারি, আমরা যেন মেনে নিতে পারি। নারী পুরুষ প্রত্যেকেই যদি এভাবে মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করে, তাহলে সংসার জীবনটি সুন্দর হয়। আর সেই সুন্দর সংসার জীবনে অন্য যে 5 জন আছে তারাও শান্তি পায়, আর ধীরে ধীরে সমাজটি সুন্দর হয়ে ওঠে। না হলে আমরা যদি নিজেদের মধ্যে আমরা কেউ যদি অ্যাডজাস্ট করতে না শিখি, তাহলে কিন্তু সামাজিক বিচ্ছেদ, পারিবারিক বিচ্ছেদ, সম্পর্কের মধ্যে যে বিচ্ছেদ, বন্ধু প্রীতি নষ্ট, অফিস আদালতে যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, সব কিন্তু এর মূল কারণ আমরা অ্যাডজাস্ট করতে পারি না। আমরা জন্মের সঙ্গে সঙ্গে আমরা মনটাকে একটা প্রোগ্রাম করে নিয়েছি, সেই প্রোগ্রামিং থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। স্বামীজি সেই কারণে বলছেন বারবার যে বাস্তব জীবনে যখন তুমি থাকতে চাচ্ছ, সমাজের আর 5 মানুষ যেমন আছে তাদের কথা ভেবে, তাদের মনের স্তরটি ভেবে তোমার আদর্শটা একটু নামিয়ে আনো। উচ্চ আদর্শগুলো নয়, নিজের জীবনটাকে সুস্থভাবে চালানোর জন্য যতটা পারা যায় মেনে নেওয়া। এমন নয় যে আমাকে তার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হবে, এরকম বড় বড় কথা স্বামীজি বলছেন না। যদিও নেমে আসতে বলছেন, একটু বাস্তববাদী হতে বলছেন, কিন্তু সংসারটি সুন্দরভাবে থাকার জন্য ছোটখাটো জিনিসে, বড় বড় জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না, নিজের চরিত্রের সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। সেই রকম জায়গাগুলো স্বামীজি কিন্তু বলছেন না, আমাদের এটি মনে রাখতে হবে। স্বামীজি বলছেন সুস্থভাবে সুন্দরভাবে সামাজিক জীবনে থাকার জন্য যতটুকু দরকার অ্যাডজাস্ট করা, পরের বিপদে দাঁড়ানো, অপরের জন্য সহানুভূতি প্রকাশ করা, অপরের সুখ দুঃখে সমবেতী হৃদয় নিয়ে এগিয়ে যাওয়া, এই রকম যে গুণগুলি, ব্যাস এইটুকু ডেভেলপ করলেই হলো। তাহলে আমরা আজকে যা কিছু স্বামীজির চিঠি থেকে পড়লাম, আমাদের বাস্তব জীবনে সেই গুণগুলিকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা আরো সুন্দরভাবে, আরো আনন্দের সঙ্গে এই জীবনটি কাটাতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।